শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ঢাকা দিয়েছে স্বৈরাচারী সরকারের হাজারো দোসর। অনেকে আবার পালানোর চেষ্টাও করেছেন। সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক সহ অনেক হ্যাভিওয়েট ব্যক্তিরাই পালাতে গিয়ে আটক হয়েছেন। আদালতে উঠতে গিয়ে হয়েছেন মারধরের শিকার। তবে তাদের কারো অবস্থায় সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো হয়নি। আদালত প্রাঙ্গণে মারধরের কারণে গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হাসিনা সরকারের সময়কালে বিচারপতি মানিকের চেয়েও অনেক বড় বড় অপরাধী পাওয়া যাবে। এরপরও এই মানিকের উপরই আমজনতা কেন এতটা ক্ষুব্ধ? শুধুমাত্র টক শোর উপস্থাপিকার সাথে অভদ্র আচরণ কিংবা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলাটাই তার প্রতি মানুষকে রাগান্বিত করেছে? কি কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও বিএনপি সমর্থকেরা মানিকের উপর রাগ পুষে রেখেছেন? বিচারপতি মানিকের পাপের ফিরিস্তি কতটা লম্বা? সে সবকিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই আয়োজনে। আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম। মহান আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। তাদের পতন যে সবচেয়ে দ্রুত বেগে হয় এর মধ্যে অন্যতম বড় উদাহরণ সাবেক বিচারপতি মানিক, যিনি মাসখানেক আগেও ছিলেন অত্যন্ত প্রভাবশালী। তাকেও আজ চোরের মতো পালাতে হচ্ছিল। যে আদালতে তিনি বিচার কার্য চালাতেন সেখানেই তাকে নেওয়া হচ্ছে টেনে হিচড়ে। এরকম ঘটনা সারা বিশ্বের ইতিহাসে বিরল। বিচারপতি মানিক হলেন সেই সব ব্যক্তিদের মধ্যে যারা শেষ ঘন্টা পর্যন্ত ভেবেছিলেন শেখ হাসিনা বহাল তবিয়তে ক্ষমতায় থাকবেন, যার কারণে ব্রিটিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও দেশ ছেড়ে যাননি বিচারপতি মানিক। অথচ তার থেকে বড় অপরাধীরাও দেশ ছেড়েছেন কিংবা কোথাও ঘাপটি মেরে আছেন। তবে বিচারপতি মানিকের অপরাধও অনেক গুরুতর, কারণ তিনি যে বিভাগের দায়িত্বে ছিলেন সেই বিভাগই মানুষের শেষ আশ্রয়স্থল। অথচ হাসিনার নির্দেশে সেটিকেই কুলুষিত করেছেন বিচারপতি মানিক। দিয়েছেন বহু অবৈধ রায়, এর পাশাপাশি করেছেন বহু অপকর্ম। দেশের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় বিচারপতি মানিক দীর্ঘ প্রায় 2 দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন। আর এইসব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত। দেশের বিচার বিভাগের ইতিহাসে বিচারপতি মানিক এক কলঙ্কজনক অধ্যায় রচিত করেছেন বলে আদালত সংশ্লিষ্টরা মনে করেছেন। 2001 সালের 3 জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয়। একই বছর বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন। বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যে রায়টিকে কেন্দ্র করে সমালোচনার কেন্দ্রে আসেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার রায়। যে রায়ে বিচারপতি মানিক কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথায় খুন হিসেবে বর্ণনা করেন। তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন। 2015 সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এমনকি 2015 সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক। জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য। রায়ে কেবলমাত্র তিনিই দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময় আলোচনায় ছিলেন বিচারপতি মানিক। অবসরে যাওয়ার পরও 161টি মামলায় রায় লেখা বাকি ছিল তার। এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানিক। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি। অভিযোগ রয়েছে 21 জন বিচারককে ডিঙিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এক ট্রাফিক সার্জনকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবাস করেছিলেন মানিক। সেই প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়। পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ হারান তিনি। পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান। এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানিকের। তিনি 32,000 পাউন্ড দিয়ে লন্ডনে 3টি বাড়ি কিনেছেন। বাড়ি ছাড়াও লন্ডনে আরো সম্পত্তি আছে তার, কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি মানিক। এমনকি ট্যাক্স রেকর্ডেও তা প্রকাশ করেনি তিনি। এছাড়াও অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে 2017 সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনো পরিশোধ করেননি তিনি। এখানেই শেষ নয়, দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক বিচারপতি। রাজধানীর বাড়িধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওকফা করা 900 কোটি টাকার 5 একর জমি দখল করেছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন 7টি 8তলা ভবন। কালবেলা পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় দুস্থ ও অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য 1998 সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে ঢাকার বাড়িধারায় 10 একর জমি লিজ দেয় সরকার। এরপর 27 বছর পার হলেও সাংবাদিকরা জমির দখল পাননি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের। প্রভাব খাটিয়ে সেখান থেকে 5 একর জমি দখল করে নেন তিনি। নথিপত্র অনুযায়ী 1985 সাল থেকে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের মালিকানাধীন হলেও ভুয়া কাগজপত্র সৃজন করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মালিক। এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন 8 তলা বিশিষ্ট 7টি ভবন। সব মিলিয়ে তৈরি হয় শতাধিক ফ্ল্যাট। দ্বৈত নাগরিকত্ব নিয়েও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচার কাজ চালিয়ে গেছেন বিচারপতি মানিক। দেশের কোনো আইন কানুনের তোয়াক্কা করেননি তিনি। অভিযোগ রয়েছে বিচারপতি মানিক দলীয়করণ, স্বজনপ্রীতি, যাকে ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্ডারিং,
বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও আচরণবিধি ভঙ্গের মতো অভিযোগ উঠেছে। শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট হিসেবে আখ্যায়িত করেছিলেন তৎকালীন সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বলেছিলেন, বিচারপতি মানিক মানুষকে অপমান করতে পছন্দ করেন। যারা স্যাডিস্ট, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আমরা তাদের ঘৃণা করি। সম্প্রতি সিলেটের কানাইঘাট উপজেলায় দনা সীমান্ত এলাকা থেকে এই ঘৃণ্য ব্যক্তিকে আটক করে বিজিবি। বাংলাদেশ ও ভারত সীমান্তে 0.5 কিলোমিটার মতো এলাকায় জঙ্গল রয়েছে। খাসিয়াদের গ্রাম পার হলেই বড় সড়কের দেখা মেলে। বৃহস্পতিবার বিকেলে সেই এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি মানিককে দেখেন। তখন তিনি কলাপাতার উপর শুয়েছিলেন, কিন্তু স্থানীয়রা মানিকের পরিচয় সম্পর্কে জানতেন না। তারা বুঝতে পারেন এই ব্যক্তি স্থানীয় বাসিন্দা নয় এবং তিনি অবৈধভাবে ভারতে যাবার জন্য অপেক্ষা করছেন। একজন ব্যক্তির পালানোর খবরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তিনি কলাপাতার উপরে শুয়ে আছেন। বিজিবির হাতে আটক হওয়ার পর ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে তিনি 15,000 টাকা চুক্তিতে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। পালানোর সময় তার সাথে ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, টাকা, কিছু ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। কিন্তু যাদের সহায়তায় তিনি পালাচ্ছিলেন তারা তার কাছে থাকা 60 থেকে 70 লাখ টাকা নিয়ে নিয়েছে এবং তাকে তারা সীমান্তের ওপারে নিয়ে মেরেছে বলেও জানান তিনি। এরপর সিলেটের আদালত প্রাঙ্গণে মারধরের কারণে গুরুতর আহত হয়েছেন বিচারপতি মানিক। কারাগারে অসুস্থ হওয়ায় শনিবার রাত 11:30টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাবেক এই বিচারপতির শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের ডিআইজি মোহাম্মদ সগির মিয়া। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা চলছে। এর আগে বিকালে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের পাহারায়। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতো, ডিম ও পানির বোতল। বিকেল 4:10 আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। বিচারপতি মানিকের এরকম পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় বলে বিবেচিত হবে।